কি ছিল, কি হলো আহা, আর কি হইবে তাহা। দার্জিলিংয়ে এই মুহূর্তে আজকের যা পরিস্থিতি তাতে নিঃসন্দেহে অনেকেরই মনে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর এই আক্ষেপ জাগতে পারে। অনির্দিষ্টকালের বন্ধে যে অচলাবস্থা আপাতত তাই চলবে পাহাড়ে, জানিয়ে দিল মোর্চা। রাজ্যের ওপর চাপ বাড়াতে জিটিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও ঘোষণা করেছে তারা। এমনকি বয়কট করা হচ্ছে আগামী 22 তারিখে রাজ্যে ডাকা বৈঠকও। অন্যদিকে পাহাড়ে অচলাবস্থার জন্য ফের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন সেখানকার বিজেপি সাংসদ এস আলুওয়ালিয়া। পাশাপাশি সংঘাতের পরিবেশে এগোচ্ছে জিটিএর স্পেশাল অডিট। অধিকাংশ ক্ষেত্রে ফাইলই নাকি গায়েব, বহু প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেটই নেই। সেই খবরেও আমরা চোখ রাখবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো লাগাতার বন্ধের পথেই গোর্খা জনমুক্তি মোর্চা। আর বৈঠকে উপস্থিত সবকটি দলের দাবি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। দেখুন, Strike will continue. The onus lies on the state government. First, it has to withdraw its repressive measures. বনকে অনারেবল কলকাতা হাইকোর্ট অলরেডি ডিক্লেয়ার করেছে আনকনস্টিটিউশনাল এবং ইলিগাল। রাজ্য সরকার জানিয়েছিল বন্ধ ও হিংসাত্মক আন্দোলনের পথ থেকে সরে এলে তবেই হবে আলোচনা, কিন্তু মঙ্গলবার 14টি দল ও সংগঠনকে নিয়ে বৈঠক করে মোর্চা বুঝিয়ে দিল আপাতত তারা পিছু হটছে না। উল্টে রাজ্য সরকারের ওপরই একগুচ্ছ শর্ত চাপিয়েছে তারা, যার মধ্যে অন্যতম হলো সব রকম নিরাপত্তা বাহিনী প্রত্যাহার। If she wants the Bandh to be withdrawn, the Mamata Banerjee government must stop all police atrocities and stop random arrests and charging of false cases. Immediately withdraw the blockade of internet services. এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব জিটিএ থেকে বেরিয়ে আসবে মোর্চা। তবে 3 বিধায়ক ও পাহাড়ের পুরসভার পদগুলি থেকে ইস্তফা দেওয়া নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত হয়নি। জিটিএ আর 10 দিন আছে, এই 10 দিন আগে রিজাইন করলো কি না করলো, 30শে জুনের পর জিটিএ এমনি তার মেয়াদ শেষ হয়ে যাবে, সুতরাং তার ন্যাচারাল ডেথ এমনিই হবে। বৈঠকে যখন বন্ধ নিয়ে আলোচনা চলছে তখন বাইরে আচমকা স্লোগান দিতে শুরু করেন বিভিন্ন দলের কর্মী ও সমর্থকেরা। দাবি করেন বৈঠকের সিদ্ধান্ত আগে তাদের জানাতে হবে, তারপর সাংবাদিক বৈঠক করা যাবে। সেই দাবি মেনে নেয় মোর্চা সহ বাকি দল এবং সংগঠনগুলি। অবস্থান কড়া করতে মোর্চা এদিনও জানিয়ে দিয়েছে রাজ্যের সঙ্গে আলাদা করে কোনো বৈঠক তারা করবে না। No party, no non-political party will be attending the meeting convened by the CM Mamata Banerjee on 22/6/17. এদিনের বৈঠকে ঠিক হয়েছে গোর্খাল্যান্ডের দাবি আদায়ের লক্ষ্যে একটি সর্বভারতীয় সর্বদলীয় সমন্বয় কমিটি তৈরি করা হবে। কমিটির প্রতিনিধি দল যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে। তৈরি করা হয়েছে একটি কোর কমিটি। আগামী দিনে গোর্খাল্যান্ড আন্দোলনের গতি প্রকৃতির রণকৌশল নির্ধারণ করবে এই কোর কমিটি। 22 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার আগে তিনি বলে গেছিলেন শান্তি এবং উন্নয়নের সপক্ষে 15টি বোর্ড তাদের প্রতিনিধিরা থাকবে, তাদের আহ্বান জানানো হবে। এটা 22 তারিখে যে ডাকছে, এটা তো একটা ছেলে মানুষই হচ্ছে না। হোক, আমরা ধৈর্য ধরতাম, উই হ্যাভ পেশেন্স। জিমখানা ক্লাবে মোর্চার ডাকা বৈঠকে জিএনএলএফ হরকা বাহাদুর ছেত্রীর দলের পাশাপাশি উপস্থিত ছিলেন হিল বিজেপি ও হিল কংগ্রেসের নেতৃত্ব। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, দার্জিলিংয়ে কংগ্রেসের 2টি শাখা, হিল কংগ্রেস এবং সমতল কংগ্রেস, কিন্তু হিল কংগ্রেস এখন অস্তিত্বহীন। তাই হিল কংগ্রেস বলে কেউ প্রতিনিধিত্ব করলে তারা আমাদের কেউ নয়। এদিন মিছিলে বিজেপির পতাকাও দেখা যায়, কিন্তু বিজেপির পাহাড়ের নেতারা উপস্থিত থাকলেও মোর্চার সমর্থনে পাহাড় থেকে জয়ী বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে এখনো কেন পাহাড়ে দেখা গেল না প্রশ্নের সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন তিনি। मैं यहाँ पर बैठ के एक सेतु का काम करता हूँ। मैं वहाँ के नेतृत्व, जो गोरखा नेतृत्व है, उनके संपर्क में हूँ। विशेष करके गृह मंत्रालय को कहा है कि इमीडिएटली इंटरवेन किया जाए। অবস্থান স্পষ্ট করুন এস আলুওয়ালিয়া, যে তিনি কি আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবির সমর্থক, তিনি কি এই অগ্নিসংযোগের ঘটনাগুলো সমর্থন করেন। মোর্চার ডাকা এই দিনের বৈঠকে অবশ্য অংশ নেয়নি তৃণমূল এবং সিপিএম। বৈঠকে দলের 3 বিধায়ক থাকলেও 13 তারিখের পর এদিনও আসেননি বিমল গুরুং।
দিল্লিতে রয়েছেন রোশন গিরি। ঠিক হয়েছে শনিবার ফের মোর্চার ডাকে একসঙ্গে বসবে এই 14টি দল ও সংগঠন। কেন্দ্রের হস্তক্ষেপে মোর্চা যে কতটা মরিয়া তা এদিনও স্পষ্ট হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর আসার খবর পেয়ে এদিন দুপুরেই গ্যাংটকে চলে যান মোর্চার কয়েকজন নেতা। সন্ধ্যায় সার্কিট হাউসে আরবি ভুজেনের নেতৃত্বে 5 মোর্চা সদস্য দেখা করেন রিজিজুর সঙ্গে। পাহাড়ের পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন তারা। মোর্চার দাবি, রিজিজু জানিয়েছেন পাহাড় পরিস্থিতির ওপর কেন্দ্র নজর রাখছে। রাজর্ষি দত্তগুপ্ত, সনৎ ঝা ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে শুরু করব এবং আবার সেই প্রশ্ন বারবার প্রত্যেক অনুষ্ঠানে যে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আমি, সেটা হচ্ছে রাজ্য বিজেপি ঠিক কী চায়, অবস্থানটা কী শ্রমিক? আজকে পাহাড়ে বিজেপি এই যে 14টি দল বলা হচ্ছে তার ভেতরে বিজেপি সেই বৈঠকে যোগ দিল। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হলো? অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিজেপিকে সমর্থন করেছিল। জিটিএ থেকে বেরিয়ে আসা বিজেপিকে সমর্থন করেছিল। কার্যত 22 তারিখে রাজ্যের ডাকা বৈঠকটা বয়কট করার সিদ্ধান্ত বিজেপিকে সমর্থন করছে। সমর্থন যদি না করে তো বৈঠক থেকে বেরিয়ে আসা এবং সাংবাদিক সম্মেলন সবাই আশা করেছিল। এবং গোর্খাল্যান্ডের দাবি একটা ইস্যুতে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, আজকের পরের থেকে আর কোনো দাবি নেই, গোর্খাল্যান্ড আলাদা রাজ্যের দাবি। রাজ্য বিজেপিকে সমর্থন করেছে। আগাগোড়া সুমন শর্মা বিজেপির প্রতিনিধি আগাগোড়া এই বৈঠকে ছিলেন। এরপরও অবস্থান পরিষ্কার করার একটা দায় থাকে না বিজেপির পক্ষে শ্রমিক? পাহাড়ে যারা রাজনীতি করেন, কংগ্রেস হোক, মুসলিম লীগ হোক কিংবা বিজেপি হোক, সেখানকার যা সামাজিক পরিস্থিতি, সেখানকার প্রশাসনিকের যে অবস্থা এবং সর্বোপরি আইন শৃঙ্খলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে কে কোন বৈঠকে কিভাবে যোগ দিচ্ছেন এটার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই না। কথা তো বলতে হবে, তোমাদের সর্বভারতীয় দল শ্রমিক। বলছি সর্বভারতীয় দল তো নিঃসন্দেহে আছে। সেটা হচ্ছে আমাদের অবস্থান 2009 সালে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল সেখানে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি। গোর্খাল্যান্ডের সম্পর্কে আমাদের বক্তব্য ছিল যে উই উইল সিম্প্যাথেটিক্যালি এক্সামিন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি কনসিডার দ্য লং পেন্ডিং ডিমান্ডস অফ গোর্খাস, আদিবাসীস এন্ড দ্য পিপল অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। আমরা ছোট রাজ্য চাই, আমরা গুড গভর্নেন্সের জন্য ছোট রাজ্য চাই, কিন্তু দার্জিলিংয়ের যে ডিমান্ড অফ সেপারেট স্টেটহুড আমরা মনে করি এটা ভায়াবল নয়। এবং আজ পর্যন্ত সেটা কিন্তু ইস্তাহারে ছিল না। ইস্তাহারে যেটুকুনি ছিল আমি আগে বলেছি, কিন্তু আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। নাম্বার 1, আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে, প্রথম থেকে বলতে হবে। তাহলে কোন পৃথক জনগোষ্ঠীর নামে কোনো রাজ্য, কোনো স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হোক, আমরা নীতিগতভাবে এর বিরোধী। এবং 80-র দশকে যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল, যখন পার্বত্য পরিষদ তৈরি হয়েছিল, তখন আমরাই একমাত্র রাজনৈতিক দল আমরা বলেছিলাম গোর্খা শব্দের পরিবর্তে ওখানে পশ্চিমবঙ্গ নাম রাখা হোক। আমরা এটার প্রতিবাদ রেজিস্টার করেছিলাম। পরে আমাদের যে রাজনৈতিক অবস্থান যেটা ছিল, এরপরে যখন সর্বদলীয় বৈঠক হলো, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্ভবত প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসের পক্ষ থেকে তিনিও কিছুটা উদ্যোগ নিয়েছিলেন। সেখানেও আমার দলের পক্ষ থেকে রাহুল সিনহা বাংলা ভাগ হওয়ার বিরুদ্ধে আমরা ছিলাম। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে। এটাই রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি বলে বিজেপির যেখানে আছে। আজকে বৈঠকে আপনাদের প্রতিনিধি তো সমর্থন করে এলেন গোর্খাল্যান্ড। আচ্ছা, আপনি বললেন যে পাহাড়ে অন্যরকম পলিটিক্স। আমি আজকে তার সমর্থনটাকে দল এন্ডোর্স করছে না। তো কই দল তো জানাচ্ছে না? জানিয়েছে। আচ্ছা, এবার আমি আরো বড় প্রশ্নে আসবো শ্রমিক। এস আলুওয়ালিয়া, তার অনেক সময় অভিযোগ থাকে যে সংবাদ মাধ্যম তার বক্তব্য খণ্ডিত অবস্থায় দেখে, আগে পরে তিনি অনেক কথা বলেন, তার ভুল অর্থ হয়। আজকে সেই জন্য তিনি একেবারে ছাপিয়ে ভার্বাটিম এস আলুওয়ালিয়া, দার্জিলিংয়ের সাংসদ, তিনি ছাপিয়ে সাংবাদিকদেরই দিয়ে দিয়েছেন। তিনি কি বলছেন? একদম হুবহু ইস্তেহারের কথা, এটার কোনো রিজয়েন্ডার আসতে পারে না। বিজেপি উইল সিম্প্যাথেটিক্যালি এক্সামিন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি কনসিডার দ্য লং পেন্ডিং ডিমান্ডস অফ দ্য গোর্খাস। তারপরে অনেক লাইন, উই রিমেন কমিটেড টু দিস প্রমিস। ইট ইজ আ 110 years old ডিমান্ড অ্যান্ড আ সলিউশন ক্যানট বি গিভেন ওভারনাইট। দ্য স্টেট গভর্নমেন্ট শুধু স্টেট গভর্নমেন্টের দায়িত্ব কর্তব্য। আমি বলছি কোথাও তো অন্তত 600 শব্দ চোখে দেখে যা মনে হচ্ছে। এই বিবৃতিতে শ্রমিক একটা লাইনও পেলাম না, 7টা মাত্র শব্দ দরকার ছিল। উই ডু নট সাপোর্ট দ্য ডিমান্ড অফ গোর্খাল্যান্ড। নেই তো, লেখা নেই তো। এটা দ্বিচারিতা নয়? এটা কোনো কোথাও দ্বিচারিতা। এস আলুওয়ালিয়া সেই কথারই প্রতিধ্বনি করেছেন যেটা 2009 সালে বিজেপির নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিল তার কথা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেভাবে আজকে মিডিয়া এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল আজকে গোর্খাল্যান্ডের আন্দোলনটাকে উপস্থাপিত করছে মানুষের কাছে, এতে মনে হচ্ছে কিছু ঠিক আছে, আগুন তো জ্বলছে। আর এর আগেও তো আগুন জ্বলেছে, আগুন তো নতুন আগুন নয়। আর আগুন জ্বলার জন্য কারা দায়ী? কারা সুস্থ পরিবেশ আমি একবারও বলছি না বিজেপি দায়ী, বিরোধীরা বলতে পারেন। আমার বক্তব্য বিজেপি অবস্থান স্পষ্ট করে, বিজেপি অবস্থান তো স্পষ্ট করেছে।
বিজেপি তো তার ম্যানিফেস্টোতে অবস্থান প্রশ্ন করেছে। তৃতীয় জিনিস শ্রমিক গোর্খাল্যান্ডের যেভাবে দাবি আপনারা আমি সমর্থন দুজনের করেন না করেন না? হ্যাঁ না না কোনটা আলাদা রাজ্যের দাবি গোর্খাল্যান্ড প্রথম থেকেই বলছি না না তো না তো সেইটা নাম্বার- বলা না, হচ্ছে না, না কেন? সেটা একটা বাক্যেও নেই। সেটা বলা ওটা এসএস আলওয়ালিয়া তিনি তার অবস্থানকে স্পষ্ট করেছেন। পাহাড়ের ঠিক আছে, নেতা- পাহাড়ের নেতা সুমন শর্মা বললে তিনি দলের বক্তব্য বলছেন এটাও না। কিন্তু দু লাইন তোলা হয়েছে। সাংসদ এসএস ওই আলুওয়ালিয়া আপনাদের একটু আগে দেখানো হয়েছে এটা এসএস আলওয়ালিয়া সম্পূর্ণ এসএস শব্দ আলওয়ালিয়া অন্তত। প্রেস কনফারেন্সে এটাও বলেছেন যে তোমার শব্দ আমার মুখে বসিয়ে দিও না। ঠিকই, আবার আবার সেতুর দেখাবো, কথা আছে, হ্যাঁ, আবার- হ্যাঁ, কিন্তু আর মাঝখানে একটা হ্যাঁ। কথা আছে, সেটা হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের দুটো রাজনৈতিক দল কাশ্মীর উপত্যকার সঙ্গে আজকে তুলনা করেছে, আমি বলছি না শাসক দল, কাশ্মীর উপত্যকার সঙ্গে আজকে দার্জিলিং এর তুলনা করেছে, আমার মনে হচ্ছে এটা ঠিক নয়, এটা তাদের অপমান করা হয়েছে। Fine, fine, আর fine. গোর্খাল্যান্ড তুমি একটা ডিমান্ড ডিমান্ড, দিতেই পারো, আমরা গোর্খাল্যান্ডটা করতে কোনো চক্রান্ত নয়, ইটস এ ডিমান্ড, ইটস নট কনস্পিরেসি। সুমন বাবু, আমার তো খুব আশ্চর্য লাগছে যে এসএস আলুওয়ালিয়া অ্যাকচুয়ালি কাদের প্রতিনিধি। আমি তো আরো কনফিউজড হয়ে গেলাম ওনার কথাতে যে এসএস আলুওয়ালিয়া কি মানে পাহাড় বিজেপির প্রতিনিধি? উনি বলছেন পাহাড় বিজেপি। না না আগে আমি বলুন পাহাড় বিজেপি মানে কি? এসএস আলওয়ালিয়া বলতে গেছে ন্যাশনাল পার্টি, তারা আবার পাহাড় হিল বিজেপি বলে কিছু হয় নাকি? বিজেপি রেসপন্সিবিলিটি তো হিল কংগ্রেসটা কি? আমি তো হিল মুসলিম একই সঙ্গে বলছি, আমি একই সঙ্গে বলছি পাহাড় বিজেপি এবং পাহাড় কংগ্রেস। আলুওয়ালিয়া কি করেছে? এইমাত্র দেখানো হলো তিনি 2015 সালের 15ই আগস্ট কি করেছে আলুওয়ালিয়া? কোনো প্রশ্ন নেই। ওখানে তৃণমূলের পাশে দাঁড়িয়ে 2015 15ই আগস্ট গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করে এসেছে। দলের প্রতিনিধি সুমন শর্মা ছিল। আমি তো আবার বলছি আমাদের অবস্থান আমাদের কাছে এ তো ভারী মজা, যদি দলের কথা না বলে বহিষ্কার করবেন, কে? প্রেস কনফারেন্স করে বলবেন যে এই ভদ্রলোকের বক্তব্য আমাদের বক্তব্য না। নয় তো, এখনো তো দল হয়েছেন, একবারও তো বলেননি সমীর। সেটা দল চিন্তা ভাবনা করছে। ভারী মজা। যদি দলের কথা না বলে বহিষ্কার করবেন, কে? প্রেস কনফারেন্স করে বলবেন যে এই ভদ্রলোকের বক্তব্য আমাদের বক্তব্য না। নয় তো, এখনো তো দল হয়েছেন, একবারও তো বলেননি সমীর। সেটা দল চিন্তা ভাবনা করছে। ভারী মজা। সেটা দল চিন্তা ভাবনা করছে। এই আলুওয়ালিয়ার বক্তব্যের বিরুদ্ধে যে কোথাও দল, আলুওয়ালিয়া কেউ আজ পর্যন্ত বিজেপি কোথাও দেয়নি, না সেন্ট্রাল বিজেপি না স্টেট বিজেপি। আলওয়ালিয়া কি ভুল আমরা বলেছে? বরঞ্চ উল্টো জিনিস দেখেছি যে দিলীপ বাবুর সঙ্গে বৈঠক করার পরের দিন এই আন্দোলনটা শুরু হয়েছে এবং উনি বলেছেন যে দেখ কেমন লাগে। তাহলে টোটাল যে ব্যাপারটা সেটা দিয়ে মনে হচ্ছে না যেখানে অস্পষ্টভাবে বিজেপির একটা এই নানা বিতর্ক এবং অবস্থান বদল দেখো। गोरखाओं को न्याय दिलाने के लिए मैं बिहार का और झारखंड के सांसद के रूप में भी लड़ता रहा हूं। अब तो मैं उनका सांसद हूं, मैं लड़ता रहूंगा। গোর্খাল্যান্ড নিয়ে কি বিজেপির এখন ধরি মাছ নাছুই পানি অবস্থা? গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করলে সমতলে দলের ভিত্তি বিপন্ন হবে, আবার গোর্খাল্যান্ডের দাবি সরাসরি খারিজ করে দিলে দার্জিলিং এর লোকসভা আসনটিও হাতছাড়া হতে পারে। এই পরিস্থিতিতেই কি তাই সরাসরি কিছু বলতে চাইছে না বিজেপি? মোর্চার সমর্থনে সংসদে যাওয়া সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া বলছেন তিনি গোর্খাদের ন্যায়ের জন্য লড়বেন, কিন্তু গোর্খাল্যান্ড সমর্থন করেন কিনা এই প্রশ্ন করলেই সরাসরি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারছেন না। गोरखालैंड बनने तक लड़ते रहेंगे। मैंने कहा न्याय दिलाने के लिए। आप अपने शब्द मेरे जुबान में डालने की कोशिश नहीं, आप अपनी बात मेरी जुबान में डालने की कोशिश मत करें। বিজেপির পাহাড়ের প্রতিনিধিরা অবশ্য খোলাখুলি পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সমর্থন জানিয়েছেন। जो गोरखालैंड स्टेट का डिमांड कर रहे हैं वो तो उनका हम लोग का करने का पूरा हक है। हम लोग ये कहते हैं कि अगर राष्ट्र का हित में गोरखालैंड हो रहा है तो हमारे जो सरकार मोदी सरकार है सोचने का मतलब ज़्यादा टाइम ना ले और जल्द से जल्द इसका सॉल्यूशन निकाले। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির অবস্থান নিয়ে বিভ্রান্তি আরো বাড়িয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহর মন্তব্য। শনিবার তিনি দাবি করেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। যদিও সূত্রের দাবি এই বিবৃতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ অসন্তুষ্ট। ইতিমধ্যেই সে কথা জানিয়েও দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, পাহাড়ে বর্তমান পরিস্থিতির জন্য বিজেপির বিন্দুমাত্র কোনো ভূমিকা নেই। এই অবস্থায় বিজেপি কেন যেচে জটিলতায় ঢুকবে? এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার, সুতরাং সমস্যা সমাধানের দায়িত্ব তাদের ঘাড়ে। পাহাড় প্রশ্নে দল কি অবস্থান নেবে তা চূড়ান্ত করার আগে পাহাড় ও সমতলের আবেগ মাথায় রাখতে হবে। সুতরাং অত্যন্ত স্পর্শকাতর এই বিষয় নিয়ে মন্তব্য থেকে বিরত থাকাই শ্রেয়। এরপরই মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দেন তারা পাহাড় ইস্যুতে কার্যত জড়াতেই নারাজ। আমরা প্রথম থেকে যে অবস্থানে আছে সেটাই আছি। আমরা দার্জিলিংয়ে শান্তি চাই, উন্নয়ন চাই। কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা মিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।
মধ্যস্থতার কোনো জায়গা নেই। কিন্তু পাল্টা অনেকেরই প্রশ্ন, 2014 লোকসভা নির্বাচনে বিজেপি তো তার ইস্তেহারে বলেছিল গোর্খাদের দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকা দাবি দেওয়া সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখে সঠিকভাবে বিবেচনা করা হবে। তাহলে 3 বছর পরও কেন এই নিয়ে স্পষ্ট অবস্থান নিতে পারল না তারা? BJP will sympathetically examine and appropriately consider the long pending demands of Gorkhas, Adivasis and other people of Darjeeling district and Duar region. And we stand by that. But it is a 110-year-old demand. It cannot be solved overnight. পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পাহাড় সমতল 2 রাখতে গিয়ে পাহাড় নিয়ে বিজেপিকে ভারসাম্যের রাজনীতি করতে হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার কথা বলবো যে এস আলুওয়ালিয়া একবারের জন্য বলেননি যে আমি গোর্খাল্যান্ড সমর্থন করি, কিন্তু পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের মতো এটাও বলেননি যে গোর্খাল্যান্ডের পাশে আমাদের সমর্থন নেই। একদম পরিষ্কার। আমি একটা কথা বলি, আমি আশা করি তোমাদের কাছে ক্লিপিংস থাকবে। কিছুদিন আগে বোধহয় 7 তারিখ কি 5 তারিখ আমার মনে নেই, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া মাননীয় সাংসদ দাঁড়িয়ে স্পষ্ট বলেছিলেন যে যদি কেরলের জন্য কেরল হয়, বিহারিদের জন্য বিহার থাকে, তাহলে গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড কবে হবে। আশা করি তোমাদের ক্লিপিংস আছে, দেখালে ভালো হয়। উনি স্পষ্টভাবে তার মতামত একদম স্পষ্ট করে বলেছেন যে গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড কবে হবে, মানে হি উইল ওয়েটিং ফর দ্যাট, কবে গোর্খাল্যান্ড ভাগ হবে। সুতরাং আজকে যে কথাগুলো বলা হচ্ছে এটা স্পষ্ট যে গোর্খাল্যান্ডের সমর্থনে কারা আছে কারা নেই। যদি কেউ না থাকে, যে সেতুর কথা সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলছে, আমি বলবো দীর্ঘ 60 বারের বেশি বাহারের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে সেতুর কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র। বারবার গিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে তোমরা বঞ্চিত নও, তোমরাও সমতলের থেকে বাইরে নও, যেটা এর আগে বামপন্থীরা কখনো বা কেউ বিরোধীরা ধোঁয়া দিয়ে করেছে। আমি ওম প্রকাশ মিশ্রের কাছে আসবো। ওম প্রকাশ দা, প্রথমে একটা বিভ্রান্তি যেটা হিল কংগ্রেস বলে বারবার বলা হচ্ছে, এবং 3 জন প্রতিনিধি হিল কংগ্রেসের আজকে বৈঠকে ছিলেন, দিলীপ প্রধান, এস পারেখ এবং শান্তি শর্মা। আমার প্রথম প্রশ্ন, তাদের সঙ্গে কংগ্রেসের কোনো রকম যোগাযোগ আছে কিনা? ইস্যুটা হচ্ছে যে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলেছি, আর শঙ্কর মালাকার আমাদের বিধায়ক আছেন, তার সঙ্গে কথা বলেছি। আমরা গোর্খাল্যান্ড আলাদা রাজ্য এরকম কোনো অবস্থান এর সমর্থক না। যেই অবস্থানের সমর্থক হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ডকে সমর্থন করেছিলেন, এবং আজকে এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, জিটিএ এগ্রিমেন্টের মধ্যে করেছেন, এবং আজকে কনফ্লিক্ট রেজলিউশনের পদ্ধতিকে মেনটেন না করে সমস্ত জায়গাতে একটা বিশৃঙ্খলা যে সৃষ্টি হচ্ছে আপনারা দেখিয়ে চলেছেন। অদ্ভুত কথা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখিয়ে চলেছেন সর্বদল মিটিং, কংগ্রেসকে কি ইনভাইট করা হয়েছে? আজকে 20 তারিখে সন্ধ্যা 8টার সময় কোনো 22 তারিখে আপনার মিটিং, আপনি তো এখন পর্যন্ত ইনভিটেশন দিলেন না, এদিকে মিডিয়াতে বলছেন যে এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকবেন না। আমি ওইটা সম্মান করি, আগে থেকে পূর্ব নির্ধারিত তার কর্মসূচি ছিল, কিন্তু সেই গভর্নমেন্টে কে থাকবে এখন পর্যন্ত তো কোনো রাজনৈতিক দলকে সেটা জানানো হলো না। কেন? অবশ্যই না। এখন আপনি দার্জিলিংয়ে করুন না মিটিং। দার্জিলিংয়ে একটা নিরাপত্তার প্রশ্ন রয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন, সেটা আমরা সবাই জানি, আলোচনা করে নিয়েছি। এবং আজকে দার্জিলিংয়ে মিটিং করুন, সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডাকুন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আমরা যাব। আমরা এটা মনে করি, এর আগে 1974 সালের একটা ঘটনা বলে দিই। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, হ্যাঁ, তাকে কালো পতাকা দেখানো হয়েছিল 8ম তফসিলিতে নেপালি ভাষায়। খেয়াল করে দেখুন, সিদ্ধার্থ শঙ্কর রায় 32 জনকে অ্যারেস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। ইন্দিরা গান্ধী বললেন সবাইকে ছেড়ে দিন, এটা ওদের দাবি যখন করেছে এটা বিবেচনা করা হোক, বিবেচিত হয়েছিল।
আমরা কেন্দ্রীয় সরকারে যখনই কংগ্রেস থেকেছে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছি, কিন্তু আজকের যে অব্যবস্থা তার জন্য মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। কিপিং অন রেকর্ড দ্য ডিমান্ড অফ গোর্খাল্যান্ড, এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি আমি শুধু ওম প্রকাশ মিশ্রের কাছে এক সেকেন্ড একটা ক্লারিফিকেশন। আজকে তাহলে এই যে গোর্খাদের মিটিং, এই যে 14 দলের মিটিং, এটায় প্রদেশ কংগ্রেস অংশগ্রহণ করেনি? প্রদেশ কংগ্রেসের কাছে এই মিটিং এর কোনো খবর আমাদের কাছে নেই, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওখানকার তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। আপনাকে বলে দিই শুনেন, পাহাড়ের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যারা ব্যক্তিরা যুক্ত হয়েছেন, ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, ইনক্লুডিং যারা কমিউনিস্ট, ইনক্লুডিং মুসলিম লীগ, প্রত্যেকেই তারা যুক্ত হয়েছেন। আজকে পাহাড় আমরা পছন্দ করি না করি, ওখানকার মানুষরা, ওখানকার বাঙালি কমিউনিটি তারাও কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে জয়েন করে, তো দায়িত্ব কংগ্রেসেরও। দিলীপ প্রধান, এস পারিক এবং শান্তি শর্মা আপনাদের কংগ্রেসের কেউ নয়? না, আমাদের কংগ্রেসের এই তিনজন জয়েন করে, সেটা হচ্ছে বৈঠকে জয়েন করেছে। আমি তো বলছি তৃণমূল কংগ্রেসও জয়েন করেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারাও জয়েন করেছে। পয়েন্ট প্রকাশ দেখে যে পাহাড় কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আছে কিনা কোনো উত্তর উনি দেননি। আপনি নাম করে উল্লেখ করলেন যে এরা কংগ্রেসের লোক না নয়, সে কথাটা উনি কোনো উত্তর দেননি। আমি তো তৃণমূল কংগ্রেসের নাম বলে দিতে পারি যারা যুক্ত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তো আন্দোলনটা হচ্ছে মূলত। তৃণমূল কংগ্রেসের যে শান্তি স্থাপনের প্রচেষ্টার বিরুদ্ধেই তো আন্দোলনটা হচ্ছে। খুব অদ্ভুত ভাবে আপনি বলছেন যে জাতিসত্তার গোর্খাদের যতটা বাংলাদেশ ছিলেন। দ্বিতীয় কথা শুনে আজকে নির্বাচনটা মানে গণতন্ত্রের এই গণতন্ত্রের কথা একেবারে শুরুতে আপনাদের যা বলছিলাম, স্পেশাল অডিট কোনোভাবে এই আজকের আন্দোলনে কোনোভাবে স্পেশাল অডিটের সিদ্ধান্ত কি ইন্ধন জাগালো? এই প্রশ্ন একাধিকবার উঠছে। আর যারা অডিট করছেন তাদের দাবি বহু ফাইলই নাকি লোপাট হয়ে গেছে। প্রথম দফায় 6 জন, পরের দফায় আরো 6 জন। গত 5 বছরে মোর্চা পরিচালিত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কি টাকার নয়ছয় হয়েছে? উত্তরের খোঁজে পাহাড়ে ঘাঁটি গেড়েছে রাজ্য সরকারের বিশেষ দল। চলছে স্পেশাল অডিট। অর্থ দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত জিটিএর 68% ফাইলেরই হদিশ পাচ্ছেন না অডিটররা। খোঁজ নেই অধিকাংশ প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেটের। জিটিএ কাউন্সিলররা 30 লক্ষ টাকা করে বরাদ্দ করতে পারতেন। সব মিলিয়ে অঙ্কটা প্রায় 40 কোটি। সূত্রের খবর, এর একটা বড় অংশেরই কোনো হিসেব পায়নি স্পেশাল অডিট টিম। অর্থ দপ্তর সূত্রে খবর, জিটিএর ফিজিক্যাল অডিটেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো প্রকল্প বাস্তবায়িত হয়েছে কিনা তা দেখার জন্য সরেজমিনে সেই প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন অডিটররা। নবান্ন সূত্রে খবর, দুই সরকারের কাছ থেকে মোর্চা পরিচালিত জিটিএ পেয়েছিল 2000 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্র দিয়েছিল 600 কোটি টাকা। কিন্তু এই টাকা খরচে গরমিল রয়েছে বলে রিপোর্টে জানায় সিএজি। এরপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় তাদের দেওয়া 1400 কোটি টাকা নিয়ে গুরুংরা কি করলেন তা জানতে স্পেশাল অডিট করানো হবে। সেই মতো 11 জনকে নিয়ে জিটিএর হিসেবকে আতশ কাচের তলায় ফেলছেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি কমিশনার জয়ন্ত মজুমদার। নবান্ন সূত্রে খবর, 2-1 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে জমা পড়বে অডিট রিপোর্ট এবং জিটিএর এই অডিট রিপোর্ট প্রকাশ্যে আনবে সরকার। পেশ করা হবে বিধানসভাতেও। অর্থ দপ্তর সূত্রে আরও খবর, জিটিএর হিসেবে গরমিল পেলে এফআইআর করা হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। পর্যবেক্ষকদের একাংশের মতে জিটিএর হিসেবে বেজায় চাপে মোর্চা। পাল্টা চাপ সৃষ্টির কৌশল হিসাবে তারা বেছে নিয়েছে সেই পুরনো বন্ধের রাজনীতিকে, জানিয়ে বারবার মোর্চাকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। 5 साल तो जीटीए में गोरखालैंड टेरिटोरियल अथॉरिटी तो हम लोगों ने कर दिया था। 5 साल हो गया है मायना में। 5 years you enjoyed your power, and when the election is coming, then you started violence because you have lost the credentials. 2012 সালে তৈরি হওয়া জিটিএর হাতেই পাহাড়ের উন্নয়নের মূল দায়িত্ব ছিল। সেই তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার মনে করছে পাহাড়ের সার্বিক উন্নয়ন করতে গেলে সেখানেও পঞ্চায়েতি রাজ দরকার। পঞ্চায়েত সমস্যা যদি এফেক্টিভলি না থাকে এইগুলো ইমপ্লিমেন্ট করা যায় না, কারণ সমিতির থ্রু দিয়ে আমাদের এই টাকাগুলো দেওয়া টোয়া ইত্যাদি করতে হয়। মহকুমা পরিষদ দিয়ে চালাতে হয়, জেলা পরিষদ নেই ওই জেলায়, শিলিগুড়ি মহকুমা পরিষদ দিয়ে। তো সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ওই 3 টায়ার সিস্টেমটা মানে স্ট্যাবলিশড হলে আমরা করতে পারবো আরো ভালো। যদিও মোর্চার দাবি উদ্দেশ্য দুর্নীতি খোঁজা নয়, জিটিএর স্পেশাল অডিট করে তাদের বিরুদ্ধে আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে রাজ্য সরকার, যাতে পাহাড়বাসীর কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। যদিও প্রশাসনের বক্তব্য, টাকা নিয়ে কি হয়েছিল তা অডিটেই সামনে আসবে। সুমন ঘরাই ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।
কেন্দ্র রিপোর্ট চেয়েছিল, রাজ্য দার্জিলিং নিয়ে রিপোর্ট পাঠালো কেন্দ্রকে। ঠিক কি রয়েছে সেই রিপোর্টে? এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। পাহাড় নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট জমা পড়ল কেন্দ্রে, আর তাতেই মোর্চার দাবির সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট। মোর্চার দাবি শনিবার তাদের 3 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সূত্রের খবর রাজ্য সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে পাহাড়ে সংঘর্ষে একজন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। মোর্চার দাবি পুলিশের গুলিতে তাদের সমর্থকের মৃত্যু হয়েছে, কিন্তু রাজ্য সরকারের রিপোর্টে কোথাও বলা হয়নি কিভাবে মৃত্যু হয়েছে। রাজ্য সরকার যখন কেন্দ্রকে রিপোর্ট দিয়ে এই দাবি করছে, তখন দার্জিলিংয়ের বিজেপি সাংসদের দাবি সেদিন মৃত্যু হয়েছিল 3 জনের। ये जो लोग मारे गए हैं बेचारे गरीब लोग 3, उनके परिवार के सदस्यों को इस लॉस की भरपाई करने के लिए कंपनसेशन देना चाहिए। গত শনিবার সংঘর্ষের পর মুখ্যমন্ত্রী দাবি করেন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। पुलिस फायरिंग नहीं किया, that is absolutely wrong, that is they started firing, it is DGM, it is not police. সূত্রের খবর রাজ্য সরকারের রিপোর্টেও বলা হয়েছে 17 তারিখ পুলিশ জনতা সংঘর্ষের ঘটনায় 35 জন পুলিশ কর্মী আহত হন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়, যার মধ্যে একজন গুলিবিদ্ধ। পাহাড়ের অশান্তির নেপথ্যে জঙ্গি যোগ রয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ये कोई टेररिस्ट छोड़ के कोई पॉलिटिकल आदमी नहीं कर सकता। एक टेररिस्ट का साथ भी इसका कनेक्शन हम लोगों ने पाया, मिला। नॉर्थ ईस्टर्न जो अंडरग्राउंड इंसर्जेंसी है, इसका साथ इसको कनेक्शन है, एंड देयर आर सम अदर कंट्रीज हेल्प आल्सो दैट आई डोंट वांट टू डिस्क्लोज इट हियर, इट्स अ सीक्रेट मैटर। एक डीप रूटेड कॉन्स्पिरेसी है। एक दिन में इतना बोमा नहीं आया, इतना बॉम्ब्स नहीं आया, इतना आर्म्स नहीं आया, एक बहुत दिन से जमा हुआ। पाल्टा कटाक्ष छुड़े दिए बीजेपी। अगर उत्तर पूर्व से अस्त्र शस्त्र आ रहे हैं तो ये राज्य का साधारण मामला नहीं होता है, बहुत ही संगीन मामला है। तो क्या राज्य सरकार सो रही थी? राज्य सरकार को पता नहीं था? এই প্রেক্ষাপটে পাহাড়ে বন্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় মোর্চা। পাল্টা মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন বন্ধের রাজনীতি বা হিংসার পথ না ছাড়লে কোনো আলোচনা নয়। এই পরিস্থিতিতে পাহাড়ের মুখে আবার কবে হাসি ফোটে সেদিকেই এখন সবার নজর। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি সরাসরি একবার চলে যাব দার্জিলিংয়ে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর কাছে। রাজস্বী, শুরুতেই যেটা জানতে চাইব, কোনো সন্দেহ নেই যে রসদ, এই যে অনির্দিষ্টকালের বন্ধ, এই অচল অবস্থা, এর ফলে রসদে ঘাটতি পড়ছিল। একটা কোথাও আশার আলো ছিল যে আজকের এই 14টা দল অন্তত বন্ধটাকে, ধর্মঘটটাকে, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করার এই মুভমেন্টটাকে তুলে নেবে বা শিথিল করবে। সেটা তো হলোই না। সমস্ত দল কার্যত গোর্খাল্যান্ডকে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিল এবং সেই দাবি আরও জোরালোভাবে তোলা হলো এবং বলা হলো যে এটাই এক এবং একমাত্র দাবি, রাজ্যভাগ, গোর্খাল্যান্ড। তাই তো রাজস্বী? একদমই তাই সুমন। এবং আজকে আমরা জিমখানা ক্লাবে যখন 3.5 ঘন্টা ধরে বৈঠক চলে, তারপরে কিন্তু একটা সময় বৈঠকের মধ্যেও কিছু গুঞ্জন উঠেছিল যে এই বন্ধে কিছুটা শিথিলতা দেওয়া যায় কিনা, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে সর্বদলীয় বৈঠকের মধ্যেই একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় এবং তারপরে মোর্চার যারা সাধারণ সমর্থক, যারা জমায়েত হয়েছিলেন জিমখানা ক্লাবে, তারা দাবি করেন যে আগে এই সর্বদলীয় বৈঠকের পরে সিদ্ধান্ত জনগণকে জানাতে হবে, তারপরে সাংবাদিক সম্মেলন করা হবে। জনগণকে যখন নেতারা মিটিং থেকে বেরিয়ে সিদ্ধান্ত জানালেন যে এই বন্ধ চলবে, অনির্দিষ্টকালের বন্ধ চলবে, তখনই কিন্তু একটা শোরগোল পড়ে যায় এবং তারপরে সাংবাদিক সম্মেলনে দর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয় যে বন্ধ চলবে কারণ জনতা চাইছে। শুধু মোর্চা নয়, জিএনএলএফ যারা আগের মিটিংয়েও পার্টিসিপেট করেছিল, আজকেও পার্টিসিপেট করেছে, সেই জিএনএলএফ নেতা নীরজ জিম্বা, তাকেও আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে বন্ধ আপনারা সমর্থন করছেন, এটা চলবে, এটা তো একটা ক্রাইসিসের সিচুয়েশন তৈরি হবে। সেখানেও ওনার বক্তব্য হচ্ছে যে বন্ধ মানুষ চাইছে, জনতা চাইছে, এটা জনতার আন্দোলনে পরিণত হয়েছে, আমরা করলে তাহলে জনতাই এখন আমাদের উপরে চড়াও হয়ে যাবে। তো অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি যেখানে এই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত একেবারেই অনির্দিষ্টকালের বন্ধটাই প্রথম সিদ্ধান্ত, তারা জানায়, ঘোষণা করে যে এটা চলবে। এইটাই কিন্তু তাদের একটাই দেখা যাচ্ছে যে বক্তব্য এবং দাবি যে এইটাই বোধহয় আন্দোলনের একমাত্র গতিপথ হতে পারে এবং তাতেই বোধহয় সমস্ত জনতাকে ঐক্যবদ্ধ করে রাখা সম্ভব হবে এই গোর্খাল্যান্ডের ইস্যুতে। সেটাই কিন্তু আজকে নির্যাস বলা যেতে পারে এই মিটিং থেকে। ধন্যবাদ রাজস্বী। কোনো সন্দেহ নেই, রাজস্বী যেরকম বলছিল, পাহাড় হোক কিংবা সমতল, মানুষের নামে
মানুষের স্বার্থে কিংবা মানুষের চাহিদা, মানুষের দাবি এই বলেই সমস্ত আন্দোলন সংগঠিত হয়। আর তার যে প্রকরণগুলো সাধারণভাবে জনস্বার্থ বিরোধী, সেই প্রকরণগুলোর ওপরও ওই মানুষের নামে শিলমোহর লাগানো হয়। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথবাবু, আমার সব থেকে যেটা আশঙ্কার লাগছে সেটা হচ্ছে, এক হচ্ছে পলিটিক্যাল ডায়ালগ বন্ধ হয়ে যাচ্ছে, দুই হচ্ছে একেবারে সেই 86, 87 বা 88 মতো কালো মেঘ জমছে। গণতান্ত্রিক যে প্রকরণগুলো ছিল, সেটা জিটিএ বলুন, তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তো একটা নির্বাচন একটা গণতান্ত্রিক প্রকরণ, সেইগুলো ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছে। সামনের রাস্তাটা কিন্তু যেটা থাকছে সেটা এই অচলাবস্থা, বন্ধ কিংবা হিংসা। এক পলিটিক্যাল প্রসেস শুরু করাটাই আমি মনে করি প্রথম চ্যালেঞ্জ। পলিটিক্যাল প্রসেসটার জন্য কিন্তু আপনার আলোচনার রাস্তা খোলা রাখতে হবে। যেমন প্রশাসন সচল রাখাটা যেমন অবশ্যই একটা আবশ্যিক সত্যের মধ্যে পড়ে, ঠিক তেমনিভাবে উল্টো দিকে আরেকটা রাস্তা আপনাকে রাখতে হবে খোলা, সেটা হল আলোচনা। ডেমোক্রেসিতে আলোচনার জায়গা খোলা রাখতে হবে। এবং এই রাজনৈতিক দল, যে 7টা রাজনৈতিক দল মিলে আজকে পাহাড়ে বৈঠক করে বন্ধের ডাক দিল, তাদেরকে কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্যে আনাটাই হলো আপনার বড় চ্যালেঞ্জ। ডেমোক্রেসিতে ওটাই ডিমান্ড করে। আমি বলছি, পাহাড়ের যখন পরপর দুটো বৈঠকে তারা যখন একটা কনসেনসাস বিল্ডিং করে গোর্খাল্যান্ডের দাবিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আমাদের সমতলে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট, শুধু আপনার স্টুডিওতে নয়। সামগ্রিকভাবে বিজেপি একরকম কথা বলছে, কংগ্রেস আরেক রকম কথা বলছে, তো তৃণমূল আরেক রকম কথা বলছে। আমি একটু যোগ করব, সেটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা মতবাদ রাখছে তা নয়, তার ভেতরেও বিভাজন স্পষ্ট। এইমাত্র এই অনুষ্ঠান চলার সময় বিভ্রান্তি দূর করতে আমরা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। অধীর চৌধুরী বলছেন দার্জিলিং কংগ্রেসের দুটো অংশ, একটা হচ্ছে হিল পার্ট, হিল কংগ্রেস, এবং আরেকটা হচ্ছে প্লেন কংগ্রেস। হিল কংগ্রেস সেটা অভিভাবকহীন, প্রদেশ কংগ্রেসের কথা তারা শুনছে না বা প্রদেশ কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়। আমি বলছি যে শ্রমিকও বলতে পারলেন, শ্রমিক বললেনও যে এই যারা গেছিলেন বিজেপি, সেই প্রতিনিধি আসলে বিজেপি নয়। বিজেপি নয়, এই কথা বলি যাবে। আমি বলেছি যে বিজেপি এক পরিষ্কার করে দিচ্ছে, বিজেপি সেপারেট স্টেটহুডের ডিমান্ডকে ওয়েস্ট বেঙ্গল বিজেপি এন্ডোর্স করে। এটা একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে, এত আলোচনার মধ্যে সবচেয়ে কথা যেটা বলছো সমতলে অবস্থান স্পষ্ট নয়, আমরা কিন্তু 6 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে শুনেছি যে পাহাড় হাসছে। আজকে আমরা কি দেখলাম, যে পাহাড় কাশছে, ড্রাই কাফ, এই অবস্থাটা তৈরি হয়েছে। আজকে এই অবস্থার জন্য একটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাইরে বৃহত্তম বাংলার জায়গা থেকে যদি দেখেন, তাহলে রাজনৈতিক দলগুলো কেন আপনি ভিন্ন, মানে কেন আমাদের মধ্যে সংশয় তৈরি হবে, কেন সমতলের রাজনৈতিক দলগুলো একটা কনসেনসাস পৌঁছতে পারবে না? অবশ্যই শাসকের একটা ভূমিকা আছে, সেখানে সরকারের একটা ভূমিকা আছে কনসেনসাস বিল্ডিং এর ক্ষেত্রে। আপনি বিমল গুরুংয়ের জননীতিক অস্বীকার করতে পারেন না। জাতিসত্তা পাহাড়ের আবেগ, পাহাড়কে আবেগকে আপনি অস্বীকার করতে পারেন না। জাতিসত্তাটাই ঠিক হয় তো হিসেবে এটা কিন্তু আরেকটা মিথ্যা নয়। আর দ্বিতীয় কথা, এই যে 39% তৃণমূল কংগ্রেস ভোটটা পেয়েছিল, তাহলে আজকে সরকার 100% মানুষ কিন্তু গোর্খাল্যান্ডের সমর্থনে নেই, প্রমাণিত। ভোটের রাজনীতির বাইরে গিয়ে মানতে হবে। না আমরা পুরনো অভিজ্ঞতা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। 1985-86 সালে দিল্লির একজন সাংবাদিক ইন্দ্রজিৎ খুল্লা, তিনি কিন্তু যোজকের ভূমিকা নিয়েছিলেন। যোজক মানে মিডিয়েটরের ভূমিকা নিয়েছিলেন। আমার মনে হয় রাজ্য সরকারের অনেকগুলো এভিনিউ আছে নিজেদের মধ্যে, সর্বদলীয় বৈঠক যেমন করছে, আবার যোজকের ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের মিডিয়েটরের ভূমিকা থাকে। যে রাজ্য সরকারের ধরুন 22 তারিখের বৈঠকে আসবে, আলোচনাই না হলে তারপর সমস্যা মিটবে কি করে? আমি বলছি আলোচনার টেবিলে তো আপনাকে বলতে কি করে সুমন, হিংসা বন্ধ মানে যেভাবে গাড়ি বাস যাওয়া হচ্ছে, যেভাবে অনির্দিষ্টকালে বন্ধ করা হচ্ছে, আজকে যে রাস্তায় মোর্চা যাচ্ছে, এরা তো সেটাই যদি হয় তাহলে রাজ্য সরকার তারা সর্বদল ডাকছেটা কেন? রাজ্য সরকারের যদি এটাই বক্তব্য হয় যে যেটা হচ্ছে ভয়ঙ্কর অন্যায় হচ্ছে, আমরা এটার মোকাবিলা করব, আমরা এটা আমরা এটা তাহলে সর্বদল ডাকছেন কেন? একটা যুক্তি আছে, তাহলে হয় অ্যাডমিনিস্ট্রেটিভলি আপনারা মোকাবিলা করুন, তাহলে পলিটিক্যাল প্রসেসটাকে সামনে নিয়ে ডিম আগে না মুরগি আগের মতো হচ্ছে। কেন বলছি বিশ্বনাথ বাবু, যে একদল বলছে যে না সন্ত্রাস, মানে আমি বলছি হিংসা বন্ধ না হলে আলোচনা নয়,
আরেক দল বলছে যে না পুলিশ বন্ধ হলে না হলে আমি আলোচনা টেবিলে বসবো। আমি বলছি সর্বদলটা কেন ডাকছেন? আমি আপনাকে বলছি 22 তারিখ তো ডেকেছে, পার্থ চট্টোপাধ্যায় থাকবেন তো রাজ্যের। হিংসা বন্ধ না হলে আলোচনা হবে না। আমরা চলুন সমর্থন করতে রাজি আছি। এটা রাজ্য সরকারের বক্তব্য না, তাহলে রাজ্য সরকার কেন সর্বদল ডাকবে? আমরা কি আমাদেরকে ডেকেছি? এখন একটা রসদ বন্ধের কথা রাজস্বীকে যা বলছিলাম, রসদ বন্ধ হচ্ছে পাহাড়ে। 8ই জুন থেকে অচলাবস্থা, মোর্চার একটানা বন্ধে পুরোপুরি বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। এই অবস্থায় মোর্চা ফের জানিয়ে দিল বন্ধের পথ থেকে তারা সরে আসবে না। পাহাড়ের এমন পরিবেশে ভালো নেই সেখানকার মানুষগুলো। ফুরিয়ে আসছে খাবারের সঞ্চয়, খালি হচ্ছে গ্যাস সিলিন্ডার, ভরসা বলতে শুকনো খাবার। सूखा सूखा चल रहा है, तो खाना नहीं मिल रहा है तो कष्ट हो रहा है ना, कष्ट हो रहा है, क्या करना है? घर पे तो रुपया नहीं है तो कैसे चलेगा? अब चलना नहीं पड़ेगा, क्या करना? तो ये तो बहुत तकलीफ हो रहे है ना आप लोगों को। মাঝে মধ্যে এটিএমে টাকা ভরা হলেও নিমেষের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। অনেকে টাকা পেলেও খাবার কিনতে পারছেন না, কারণ কয়েকদিন ধরেই পাহাড়ে সব দোকানপাট বন্ধ। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের অনেকেই চাইছেন আবার পুরনো মেজাজে ফিরুক দার্জিলিং। কিশোর সবিতারা যেমন জন্মসূত্রে পাহাড়ে থাকেন, এরা কর্মসূত্রে, কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে এখন কার্যত পেটে টান পড়েছে পাহাড়ে কর্মরত অধ্যাপকদের। একদিকে সরকারি নির্দেশিকা পালনের বাধ্যবাধকতা, অন্যদিকে খাদ্য সংকট। দুধ, বিস্কিট, দুধ, ওয়াই আর হচ্ছে হলো নিউট্রেলা। ভাত খাবেন না? না ভাত খাবো, যেটুকু চাল স্টক আছে মোটামুটি 2 দিন চলবে, আরো দেখা যাক তারপর কি হয়। আদালতের কাজকর্মকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে, তাও গন্ডগোলের আশঙ্কার জেরে আদালত চত্বর শুনশান, কেউ কোনো ঝুঁকি নিতে চাইছে না। অন্যান্য দিন অন্যান্য সময় কিন্তু এই ডিএম অফিস চত্বর বা কোর্ট চত্বর রীতিমতো সরগরম থাকে, কোর্টে প্রচুর মানুষজন আসেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেও প্রচুর লোকজন আসেন, কিন্তু এই বন্ধের জেরে শুধুমাত্র যারা এখানে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী সই করতে হয় তারা আসছেন, অন্যান্য লোকজন এখানে আসছেন খুব কম। कोर्ट चालू जो है वो हम लोगों का जो काम है, हम लोग जो यहाँ पे काम कर रहे हैं, कोर्ट तो चालू है अपनी जगह पे, बट नो एडवर्स ऑर्डर इज बीइंग पास्ड। লাগাতার অশান্তির জেরে পাহাড়ের অলিতে গলিতে এখন শুধুই সেনা, আধা সেনা, পুলিশের ভিড়। যেসব রাস্তায় পর্যটকরা ভিড় জমাতেন সেগুলোই এখন খেলায় মগ্ন শিশুরা। হিলকার্ট রোড থেকে লেবংকাট রোড চলছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা ভলি। থমথমে দার্জিলিং এর রাস্তা এখন শিশুদের দখলে। কোথাও ফুটবল খেলা হচ্ছে, কোথাও ক্রিকেট, কোথাও ভলিবল, কোথাও ব্যাডমিন্টন এবং কোথাও খেলা হচ্ছে পিটু, প্রাচীন গ্রামীণ খেলা। এবং গত কয়েকদিন ধরে পাহাড়ের রাজনৈতিক পরিবেশ যেভাবে টান টান উত্তেজনা রয়েছে, সরকার এবং মোর্চার মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং সেই আঁচ কিন্তু শিশুদের মধ্যে লাগেনি। মোর্চার আন্দোলনের জেরে বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা, সেই লাইনে এখন খুদেদের গাড়ি। মোর্চা এদিন জানিয়ে দিয়েছে সরকার বাকিনি প্রত্যাহার না করলে বন্ধ তোলা হবে না। যদিও সরকার যে সে পথে হাঁটবে না তা ফের স্পষ্ট হয়ে গিয়েছে। মোর্চার আন্দোলনের মোকাবিলায় পাহাড়ে পাঠানো হচ্ছে কলকাতা পুলিশের বিশেষ দল। 7টি দলে রয়েছেন 98 জন সদস্য, নেতৃত্বে সার্জন বা ইন্সপেক্টর। 3টি এসএলআর সহ এদের কাছে রয়েছে 38টি আগ্নেয়াস্ত্র। থাকছে বিশেষ এক ধরনের গ্রেনেড, যাতে গা হাত পা ও চোখ জ্বালা করবে। 8এর দশকে সুভাষ ঘিসিং এর রক্তক্ষয়ী আন্দোলনের সময় পাহাড়ে গিয়েছিল কলকাতা পুলিশ। এবার কয়েক দশক বাদে ফের পাহাড়ে তারা। পাহাড়ের সাধারণ মানুষ অবশ্য অশান্তি চায় না, তারা চায় আবার দার্জিলিংমুখী হোক পর্যটকরা। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা ও রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা শুনলেন কলকাতা পুলিশের বিশেষ টিম তারা পাহাড়ে পৌঁছচ্ছেন। 17 তারিখের ঘটনার পর কিন্তু দুপক্ষই যথেষ্ট সাবধানী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুপক্ষ মানে রাজ্য সরকার, প্রশাসন এবং মোর্চা। কেন বলছি দেখুন। দার্জিলিং এর জিমখানা ক্লাব 13ই জুনের পর আজ 20 জুন মোর্চার ডাকে আবার সর্বদলীয় বৈঠক গোর্খাল্যান্ডের ইস্যুতে। পরিস্থিতি বদলেছে, কারণ পুলিশ মোর্চার মিছিল প্রতিহত করার রাস্তা থেকে পিছু হটেছে, কৌশল বদলেছে। আর সেই জন্যই গত 72 ঘন্টা ধরে মোর্চা বিভিন্ন জায়গায় পাহাড় জুড়ে মিছিল করেছে। আজ সর্বদলীয় বৈঠক উপলক্ষে এই জিমখানা ক্লাবেও বিশাল মোর্চার মিছিল এসে পৌঁছেছে এবং তারা স্লোগান দিচ্ছেন। ম্যাল, ভানুভবন, চকবাজার, পাতলেবাস, সিংমারি
পাহাড়ের বিভিন্ন দিক থেকে একাধিক মিছিল, সবার অভিমুখী জিমখানা ক্লাবের দিকে। কিন্তু তাতেও মোর্চার ডাকা বৈঠকের দিন কোনো বড়সড় অশান্তি ঘটেনি পাহাড়ে। শনিবার দুপুরের পর থেকে মঙ্গলবার 48 ঘন্টারও বেশি, 8ই জুনের পরেই প্রথম এতটা সময়ে পাহাড়ে কোথাও মোর্চা পুলিশ সংঘর্ষ হলো না। সব ধরনের স্লোগান হলো, কিন্তু সংযমী পুলিশ। অন্যদিকে গলা চড়ালেও পুলিশের ওপর চড়াও হয়নি মোর্চা কর্মী সমর্থকেরা, অর্থাৎ সতর্ক সাবধানী দুপক্ষই। যদিও গত মঙ্গলবারই চকবাজারে দেখা গিয়েছিল এই ছবি। মোর্চার মিছিলে বাধা দেওয়া ঘিরে উত্তপ্ত হয়েছিল এলাকা। পুলিশ লাঠি চালালে পরিস্থিতি হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। পরদিন তেমন কিছু না হলেও বৃহস্পতিবার ফের দুপক্ষই সম্মুখ সমরে নেমেছিল। মোর্চা পুলিশ তুমুল সংঘর্ষ বেঁধেছিল। শনিবার তো কার্যত যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল শৈলরানী। সংঘর্ষ, আগুন, রক্ত। তারপর থেকে সাবধানী পুলিশ। বাড়তি সতর্কতা এতটাই নেওয়া হয়েছে যে ভস্মীভূত গাড়িগুলিকেও সেই সব জায়গা থেকে সরানো পর্যন্ত হয়নি, পাছে এ নিয়ে কোনো উত্তেজনা তৈরি হয়। রবিবার 3 মোর্চা সমর্থকের দেহ নিয়ে 15 থেকে 18,000 লোকের মিছিল হলেও মোর্চা পুলিশ দুপক্ষই ছিল সংযমী। সোমবারও পুলিশ প্রহরার মধ্যে মিছিল হয়েছে, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়নি। পর্যবেক্ষকদের বক্তব্য, পুলিশ চাইছে না বল প্রয়োগ করে পরিস্থিতি উত্তপ্ত করতে। অন্যদিকে মোর্চাও আক্রমণাত্মক হতে চাইছে না, কারণ তাতে তাদের জনসমর্থনের ভিত আলগা হতে পারে। যে আবেগকে হাতিয়ার করার চেষ্টা তারা করছে তা ব্যাহত হওয়ার সম্ভাবনা। তাই সব পক্ষই জল মেপে দেখে নিতে চাইছে। রাজশ্রী দত্তগুপ্ত, শরৎ ঝা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কোথাও কি একটা মনে হচ্ছে না শ্রমিক যে অ্যাকাউন্টেবিলিটি অ্যাট স্টেক? আমি বলছি লাস্ট আর 10 দিন আগে এখন জিটিএ ছাড়ার সিদ্ধান্ত। বিমল গুরুং তো এরম বলতেই পারতেন যে একদম অডিট হোক, কোনো অসুবিধে নেই, আমি জিটিএ ছাড়ি থাকি, অডিটে বাধা সৃষ্টি করবো কেন? অডিটে সমস্যা কি? এটা তো বিমল গুরুং বলতে পারে, তার দল বলতে পারে, বা তাদের কোনো মুখপত্র বলতে পারে। আমি তো বিমল গুরুং এর দলের কেউ নই। কিন্তু কেন তোমার প্রশ্নটা করলাম, আমি স্মরণ করিয়ে দিই যে প্রথম যেদিন বেলেঘাটায় দিলীপ ঘোষের বাড়িতে তার বাসভবনে মিটিং হলো, তারপরে তো দিলীপ ঘোষ গিয়ে বললেন জিটিএ ঝুমঝুমি। সেখানে তো রাজ্য বিজেপির উচিত ছিল যে অন্তত অডিটের পাশে দাঁড়ানো। তৃণমূল কংগ্রেস, আমি তোমাদের কোট অ্যান্ড কোট বলছি যে সমস্ত মিসহ্যান্ডলিং হয়েছে, তৃণমূল কংগ্রেস দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, আমি সব মেনে নিলাম। অডিটটাকে অন্তত সবাই এই খানিকক্ষণ আগে বিষয় দিয়ে বলছিলেন কেউ কলকাতা কর্পোরেশনের স্পেশাল অডিট হয়েছে, কম্পিউটার অডিটর জেনারেলের বক্তব্যগুলি কি মানছে? আমরা সমস্ত অডিটের পক্ষে, জিটিএতে অডিট হোক, রাজ্য সরকারের আন্ডারে যতগুলি 5 বছর কেন 1 বছর অন্তর। প্রথম কথা হচ্ছে কোন অবস্থায় দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কোন অবস্থাতেই তিনি অডিট নিয়ে কোনো একটি শব্দ ব্যবহার করেননি। নাম্বার 1, তিনি সেটা ব্যবহার করেননি, কারণ সেই তখন সেটা আলোচনার বিষয়। উনি বলছেন যে জিটিএ একটা ঝুমঝুমি, জিটিএ তিনি তার বলেছেন অবস্থান ঝুমঝুমি। না, শুরু হলো কি করে? সমস্যাটা কোথায় তৈরি হলো? প্রথমে তৈরি হলো গোর্খাল্যান্ড হিল অথরিটি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ডিমান্ডটাকে রেখে, মানে গোর্খাল্যান্ডের তারপরে দেখা গেল সেখানে কখনো লেপচা, কখনো ভুটিয়া, মানে সামগ্রিক পাহাড়কে ছোট ছোট জনগোষ্ঠীর নামে ভেঙে পর্ষদ তৈরি করে যাদের কোথাও একটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে আজকে যেন বিজেপি যেটা সমতার বলে স্টার্ট করেছিল ভাগ বাঙালি ভাগ, সেটা পাহাড় থেকে যেন মনে হচ্ছে সর্বত্র রূপ নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ। এখানে কোথাও না বাঙালি না, একদম তাই। আমি বলছি যেভাবে যে প্রক্রিয়া আমার মনে হয় তাতে অসুবিধাটা কি হবে, আর যেটা তোমরা আন্দোলন করছো, আমরা বলছি রাজনৈতিক আন্দোলন নয়, এটা জিটিএ এটা তো আমি খালি একটা কথা একটু বলতে চাই। একটু আগে রাহুল খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা বলেছে যে গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে বোধহয় এখনো আমরা এতটা, মানে আমরা যেটা ভাবছি সেটা হয়তো গ্রাউন্ড রিয়ালিটি নয়। কারণ ওই যে 39% ভোটের কথাটা বললো না, আজকে ধরুন বিজেপি বা কংগ্রেসের পক্ষ থেকে বারবার ধরে এই কথাটা বলা হচ্ছে পাহাড়ে 14টা দল সমস্ত, আমি মানছি, এমনকি জিএনএলএফ এবং বিমান, আমি আপনার যুক্তি কোথায় গেল
পাহাড় বিজেপি এবং পাহাড় কংগ্রেস মানছে যে তারা চাপে পড়ে যেতে বাধ্য হয়েছে। আমি বলছি ভয়ের জন্য এই যে 14টা দলের যে মিটিং হয়েছে সেখানে ওটা বাধ্যবাধকতা এবং ওটা একটা চাপ। আমি তিনটে ছোট্ট পয়েন্ট বলবো। একটা হলো এটা তৃণমূল কংগ্রেসের অস্বাভাবিকতা কিছু নয়। 1986 সালেও একই অবস্থা আমরা দেখেছি। সিপিআইএম দলের লোকাল কমিটি, জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি পুরোপুরি গোর্খাল্যান্ডে ঢুকে গেছিল, আজও রিভাইভ করতে পারেনি। দ্বিতীয় যেটা, সেটা হলো খুব ইম্পর্টেন্ট বিষয় যে জেলা স্তরে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সেটা জেলার নেতারা তো রাজ্য নেতাদের থেকে মতামত নিয়েই জানাবেন, কারণ তাদের তো আলাদা মতামত হতে পারে না। তাহলে রাজ্য স্তরে মিটিংটা নয় কেন, এটা আমার একটা প্রশ্ন। তৃতীয় যে বিষয়টা সেটা দেখুন, এখনো কিন্তু আমি মনে করি যে গোর্খাল্যান্ড আন্দোলন যে পর্যায়ে আছে এখনো ম্যানেজেবল পর্যায়ে আছে। কেন? আগের আন্দোলনের সাথে যদি আপনি দেখেন, ডেফিনেটলি কিছু পকেট এলাকাতে হয়তো ডুয়ার্সে এজিটেশন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বাম আমলে এন্টার ডুয়ার্সটাই বন্ধ করে দিত ওরা, এবং করে একটা পাল্টা কৌশল তৈরি করতো যাতে রাজ্য সরকার বাধ্য হয়ে আলোচনা করতে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো এখনো ডুয়ার্সে সেইভাবে আন্দোলন প্রসার করতে পারেনি প্রশাসন সক্রিয়। রাজ্য সরকারের পাশাপাশি তৃতীয় পক্ষ কেন্দ্রীয় সরকার, না আমার ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় সরকারের যোজকের ভূমিকা নিতে হবে। মানে একটা রাজ্যের একটা ইম্পর্টেন্ট পার্টি আলোচনা হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকবে না, এটা হতে পারে না। কেন্দ্র সরকার বলেছিল, রাজ্য রাজি হয়নি। হ্যাঁ প্লিজ। আলটিমেট বিচারে রাজ্য সরকারকে স্থির করতে হবে যে এটাকে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হিসাবে তারা দেখবেন না একটা পলিটিক্যাল প্রসেসের পার্ট হিসাবে দেখবেন। সেকেন্ড কথাটা হচ্ছে, আজকে কংগ্রেসের সমর্থক, বিজেপির সমর্থক, সিপিএম এর সমর্থক, তৃণমূলের সমর্থক, যারাই পাহাড়বাসী আমাদের পছন্দ হোক বা না হোক, তারা সবাই আজকে কিন্তু বিমল গুরুঙ্গের সঙ্গে গোর্খাল্যান্ডের ডিমান্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এবং তৃণমূল কংগ্রেসের সবাই করছে, আমি তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। যদি কেউ মনে করে থাকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সুশীল সমাজ, তারা সম্পূর্ণ ভয়ের কারণে আজকে বিমল গুরুংয়ের পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে সেই ভয় মুক্ত করবার দায়িত্ব রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের। এবং আজকে এই অবস্থা তৈরি করেছে রাজ্য সরকার, প্রি ম্যাচিউরড এক্সারসাইজ, শক্তি প্রদর্শনের মধ্যে এবং তার সর্বগ্রাসী চেহারা। আমি সব খাবো, এই কারণে আজকে দূরদৃষ্টির অভাব থাকার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানুভার, তার কারণে আজকে হয়েছে, তাদের দায়িত্ব নিতে হবে। গুন্ডাগর্দির বিরুদ্ধে, হরিগাসদের বিরুদ্ধে এবং এই ভ্যান্ডালসের বিরুদ্ধে। সুতরাং যাদের দেখাচ্ছ তোমরা, তারা আমরা মনে করি না তারা পাহাড়ের সাধারণ মানুষের প্রতিনিধি, যারা উন্নয়ন চায়, শিক্ষা চায়, যারা স্বাস্থ্য চায়। পরিষ্কার কথা যে বিজেপিকে নিজের অবস্থান ঠিক করতে হবে, কেন্দ্রে রয়েছে, কারণ বারবার একটা কথা আসছে যে রাজ্য তৈরি করতে পারে বিজেপি। বিজেপি অবস্থান পরিষ্কার করবে, বিজেপি জানান যে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পাহাড়ের যে বক্তব্য, তাকে আমরা সবাই মনে রাখি, যা বলেছেন একে অপরের বিরুদ্ধে পাহাড়ের আমরা এত কথা বলছিলাম রাজনীতি নিয়ে, মানুষ নিয়ে, কিন্তু যারা না মানুষ, যারা ঠিক মানুষ নয়, তাদেরও সংকট, এই অচলাবস্থা, এই ধারাবাহিক বন্ধ অচলাবস্থা সেখানেও। কোথায়? দার্জিলিং চিড়িয়াখানায়। তাদেরও বাদ দিচ্ছি না আমরা। দেখুন, মোর্চার ডাকে দার্জিলিং জুড়ে অনির্দিষ্টকালের বন্ধ তো চলছেই, সেই সঙ্গে শুরু হয়েছে একটানা বৃষ্টিও। অনেকদিন আগেই দার্জিলিংয়ের অন্যতম পর্যটন কেন্দ্র দার্জিলিং চিড়িয়াখানায় পর্যটকদের আনাগোনা থমকে গিয়েছে, কিন্তু এই চিড়িয়াখানার যারা বাসিন্দা, সেই সব প্রাণীদের খাদ্য ভাণ্ডার কি অটুট রয়েছে এই বন্ধে? তারা কেমন আছে? মোর্চার ডাকা বন্ধের জেরে প্রবল খাদ্য সংকট তৈরি হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। পশু পাখিদের খাবার দাবার আসা বন্ধ, এভাবে আদৌ আর কতদিন চলবে ভেবে পাচ্ছেন না কর্তারা। দার্জিলিং চিড়িয়াখানায় 11টি চিতাবাঘ রয়েছে, তাদের জন্য মাংস লাগে। 3টি রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন প্রায় 12 কেজি করে মাংস খায়। সব মিলিয়ে প্রতিদিন চিড়িয়াখানায় 70 থেকে 80 কেজি মাংস লাগে। দার্জিলিংয়ের চিড়িয়াখানা, যেটা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেখানে স্নো লেপার্ড, ক্লাউড লেপার্ড এবং ব্ল্যাক প্যান্থারের মতন বিভিন্ন ধরনের প্রজাতির 11টি চিতাবাঘ রয়েছে। সেই সঙ্গে রয়েছে 3টি রয়্যাল বেঙ্গল টাইগারও। কিন্তু টানা বন্ধে তাদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে এবং দিন তিনেকের মধ্যেই তাদের যে খাদ্য ভাণ্ডার রয়েছে, সেই খাদ্য ভাণ্ডার শেষ হয়ে যেতে পারে।
রীতিমতন উদ্বেগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। चिकन का स्टॉक तो वैसे एग्जॉस्ट हो चुका है क्योंकि वो अवेलेबल सिलीगुड़ी से सप्लाई होता है, वो तो नहीं आ रहा है। पर बीफ और मटन जो है कुछ लोकली हम प्रोक्योर करते हैं, कुछ गांव से होता था, हम प्रोक्योर के करते, जो सप्लायर है वो देता है, तो स्लोली वो एग्जॉस्ट हो रहा है। तो 2-3 दिन से ज़्यादा और नहीं चलने की स्कोप है इसमें। एडमिनिस्ट्रेशन को बोल इसमें रोप इन करके, उनको बोल करके, उनसे हेल्प ले करके सिलीगुड़ी इसकी प्रोक्योर करने की कोशिश करेंगे। দার্জিলিংয়ের চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রেড পান্ডা। এরা তৃণভোজী, আপাতত সেই খাবার মজুত করা হচ্ছে, কিন্তু মাংসাশীদের ক্ষেত্রে তো তা সম্ভব হচ্ছে না। কোনো রকমে টেনে টুনে চলছে, কিন্তু এরপর একটানা বন্ধে বিপর্যস্ত জনজীবন, কিন্তু এই বন্ধে বাঘেদের জীবনও যে বিপর্যস্ত হতে পারে সেই সম্ভাবনাও এবার উঁকি দিচ্ছে। উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য এখনও আশাবাদী যে প্রশাসন এবং মোর্চা দুই যুযুধান পক্ষই সাহায্য করবে এই বন্য প্রাণীদের জন্য, বিরল প্রজাতির প্রাণীদের জন্য খাবার সংগ্রহ করতে। আমাদের নজর থাকবে সেই দিকেই। দার্জিলিংয়ের চিড়িয়াখানা থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষ অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।